মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। জাইনাব, এটা তুমি কি করলে? এটাই ওর প্রাপ্য ছিল বাবা। জাইনাব, তোমার কাছে আমরা এটা আশা করিনি। ওর প্রাপ্য ছিল এর মানে কি জাইনাব? মানে রাগ উঠলেই তুমি স্বামীর গায়ে হাত তুলবে? এটা কেমন কথা? বাবা, ফাতিক কি বলেছে শুনতে পাওনি? ফাতির কথাগুলো কি আমি একাই শুনেছি? শুনেছি, কিন্তু ও তোমার স্বামী, চাইলেই তুমি চড় দিতে পারো না। বাবা, আমার ভালো লাগছে না। এদিকে এসো বাবা। বসো, এখানে কথা আছে। বাবা, আমি তোমাকে বসতে বলেছি। বিশ্বাস হচ্ছে না ভাবি। এভাবে তাকিয়ে আছো কেন? ভাইয়া, ভাইয়া দাঁড়াও বলছি। কি হয়েছে সেলিন? আবার কি বলবে? কি হয়েছে তোমাদের? কি হয়েছে তুমি তো দেখেছই। দেখেছি, তবে কেন এমন হয়েছে বুঝতে পারিনি। হ্যাঁ, তোমাদের না বোঝারই কথা। এই অবস্থার কারণটা কি জানতে চাইছো? কারণ তোমার এই ভাই না বুঝেই বোকার মতো কাজ করেছে। ওর যে যোগ্যতা তার চেয়ে বেশি গুরুত্ব আমি দিয়েছি ওকে, যার মাসুল হিসেবে আজ ওর হাতে আমার চড় খেতে হয়েছে। আর সম্ভব না। যেও না। আর কি সেলিন, কি? তোমরা এভাবে আলাদা থাকতে পারো না। তোমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসো। শুনেছি ভালোবাসা আর ঘৃণার মধ্যে একটা সূক্ষ্ম সম্পর্ক আছে। আসলেই সত্যি। ওকে ঘৃণা করো এর মানেটা কি? ঘৃণা করি মানে হলো এখন ওকে আর ভালো লাগে না বাবা। এর পেছনে অন্য কোনো কারণ নেই। ফাতিকে আমি খুব ঘৃণা করি। আপু, এসব আজে বাজে কথা বলা বন্ধ করবে তুমি? এসব বলছো কেন? আমার তো মাথায় আসছে না। অনুষ্ঠান করলে সেদিন, এর মধ্যে ঘৃণার সময়টা পেলে কখন? এই প্রশ্ন তুমি আমাকে করছো বাবা? ভালোবাসা কিভাবে মুহূর্তেই ঘৃণায় পরিণত হয় তা তুমি খুব ভালো করেই জানো। ওই মেয়ের কথা শোনো তোমরা। জেনেব, তোমার বাবার এসবের পেছনে কারণ ছিল। আমারও যথেষ্ট কারণ আছে আম্মা। তাছাড়া কারণ ছাড়া হুট করে এত কিছু হয়ে যায়নি। আমরা তো সে কারণটাই জানতে চাইছি। কি হয়েছে তোদের? হঠাৎ কেন এমন হলো? আচ্ছা, ফাতি কি এমন করেছে যে তুমি এত রেগে গেছো? অহেতুক কেন প্রশ্ন করছো? সবাই নিজের চোখে দেখেছো, সবাই সবকিছু শুনেছো। আর কি? আমরা কি জ্যোতিষে যে আমরা জানবো? তোমরা আমাদের সামনে ইচ্ছে মতো চিৎকার করেছো। বলো ওর অপরাধ কি? ওর কি অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে? ওকে তোমার গায়ে কখনো হাত তুলেছে? বলো ওর দোষটা কোথায়? শোনো আপু, দুলাভাই তোমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছিল। তাই বলছি বিষয়টা এত সহজ না, বুঝলে? ছেলেটা তোমাকে বাঁচানোর জন্য কিভাবে আপ্রাণ চেষ্টা করেছিল সে বিষয়ে তোমার কোনো ধারণা আছে? ও কতটা অস্থির ছিল জানো তুমি? শুধুমাত্র তোমার কারণে সাহস করেও আমার সামনে এসে দাঁড়িয়েছিল। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের সবাই আমাকে খুব সমর্থন করছে। ফাতি হচ্ছে হিরো। তাছাড়া ফাতির তো কোনো ভুলই নেই। ও কখনো ভুলই করতে পারে না, তাই না? যদি কোনো দোষ হয় তাহলে সব শুধুমাত্র জেনেবেরই, তাই তো? জেনেব, আমরা কি তাই বলেছি? একবারও তোমরা কেউ জানতে চেয়েছো জেনেব কেন এত বিরক্ত,
কেন হুট করে রেগে গেল? তোমরা কি একবারও কেউ চিন্তা করে দেখেছো? হ্যাঁ, এতক্ষণ যাবত এই কথাই জানার চেষ্টা করছি। জেনেব, আমাদের সবার ভাবনা কিন্তু তোমাকে নিয়েই। তোমার সুখটা আমাদের কাছে সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কথা শোনো, পুরো ব্যাপারটা না বলে এখান থেকে এক পাও নড়তে পারবে না। ঠিক আছে, বলছি। ফাতির বিষয়ে আমি এতক্ষণ চুপ আছি যেন আমার মতো তোমরাও ফাতিকে ঘৃণা না করো। কিছুই বলিনি, কিন্তু তোমরা যখন সবাই জোর করছো তাই বলছি। ফাতিকে তোমরা যতটা ভালো মনে করো ও ততটা ভালো না। তাহলে তুমি বলো না কেমন? হ্যাঁ, এটাই বলছি ওরহান। কিছু মানুষ আছে যারা সবার সামনে শুধু ভালো মানুষ সবার অভিনয় করে থাকে। ফাতিও ওদের মতোই একজন। ওর এই রূপটার কথা আমি এতদিন পরে সে বুঝতে পেরেছি। এখন অনুমতি দিলে আমি ঘরে গিয়ে বিশ্রাম নিতে চাই, ক্লান্ত লাগছে। হঠাৎ কি হয়ে গেল? ফাতি প্রতারণা করেছে। ওই, এটা সম্ভব না ভাইজান। ফাতি কখনো এটা করতে পারে না। আমি কেন বিশ্বাস করতে করি না। পারবে না আমাকে বলো তো? ছেলেরা আমি অনেক ভালো চেষ্টা করছি। প্রতারণা করেছে জন্য আমি বললাম আমার কথা শোনো, আমাদের সবকিছু জানতে হবে, কারণ তো একটা আছেই। ও তো অযথা এসব বলেনি না। হ্যাঁ, ঠিক বলেছেন, কারণটা জানতে হবে। জেনেব, ভেতরে আসতে পারি? এসো। জানি তোমার মন খারাপ, তবুও না না, আমি ঠিক আছি। আমি জানি তুমি একাই থাকতে চাইছো। তোমাকে বিরক্ত করতে চাচ্ছিলাম না। তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি? তোমার ঝামেলাটা কি আরতানকে নিয়ে? হ্যাঁ, ওকে নিয়ে। কিন্তু তুমি এই কথা অন্য কাউকে বলবে না আম্মা। ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু আমাকে সব খুলে বলতে হবে। ফাতি আরতানকে হিংসে করে। মানে আরতানের সাথে আমার সেদিন দেখা হওয়ার কথা শুনে ও পাগলের মতো আচরণ করেছে। শুধু তাই না, আরতান প্রতিষেধক এনে আমার জীবন বাঁচিয়েছে, এটাও সহ্য করতে পারছে না। মানে তুমি বিশ্বাস করবে না আম্মা, আমি যে বেঁচে আছি ফাতির কাছে এটার কোনো গুরুত্ব নেই, কারণ সে এখানে নায়ক হতে পারেনি, আর এই ঘটনার নায়ক হতে না পেরে পাগল হয়ে গেছে। জেনেব, এই সামান্য ব্যাপারে তুমি এত রেগে গেছো? ফাতি তোমার জন্য জীবনও দিতে পারে জেনেব। দয়া করে সবাই ফাতির প্রশংসা করা এবার একটু বন্ধ করো। অনেক হয়েছে, থামো। ঠিক আছে, আমি শুধু একটা ব্যাপারই বোঝার চেষ্টা করছি। শুধুমাত্র একটা কারণে ফাতির প্রতি তোমার এত ঘৃণা জন্মালো কিভাবে? ঠিক আছে, তোমাকে আরো ভালোভাবে বুঝিয়ে বলছি। ফাতির ধারণা আমি মন থেকে এখনো আরতানকেই ভালোবাসি, আর জানো ও এটা বিশ্বাসও করে। আমার প্রতি ওর বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই। শুরু থেকেই ওর মনে সন্দেহ ছিল। বিয়ের পর দিন থেকেই ও আরো বেশি বদলে গেছে। ওকে মনে হচ্ছে ও আমার অচেনা কেউ, আমি ওকে চিনতেই পারছি না। মা, মানে যদি কাউকে ঘৃণা করতেই হয় তবে সেটা ফাতি না, আরতান। আরতানকে নিয়ে প্লিজ কিছু বলো না, এখানে ওর কোনো দোষ নেই। আরতান আমাকে ফাতির আসল রূপটা চিনতে সাহায্য করেছে। ও না থাকলে ফাতির আসল রূপটা দেখাই হতো না। মা শোনো, আরতান মোটেও ভালো মানুষ না। এখানে আরতানই হচ্ছে আসল শয়তান। নয়তো দেখো, ও কিন্তু সবসময় তোমার পেছনে লেগে আছে আর তোমাদের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছে। কেন, জেইনেবের নায়ক হতেই কি রাজি হয়েছিলে? এত দ্রুতই বলা যাবে না, সময় হলেই বুঝতে পারবেন। এর মানে আমাকে অপেক্ষা করতে বলছো? আমি একটা ব্যাপারে অবাক হচ্ছি,
আপনার এত লোক থাকতে আমাকে কেন বিশ্বাস করলেন? চিন্তা করে দেখো, ওরা সবাই আমার অনুগত, মানে ওরা টাকার বিনিময়ে আমার কাজ করে। আমি ওদেরকে যত বেশি টাকা দেব ওরা তত ভালোভাবে আমার কাজ করবে। কিন্তু কেউ যখন আমার চেয়েও বেশি টাকা দেবে ওরা 1 সেকেন্ড চিন্তা না করে আমার কাজ ছেড়ে দেবে। আমার আসলে দরকার বিশ্বস্ত একজনকে, যাকে ভরসা করা যায়। তোমাকে এই কথাটা আগেও বলেছি। বুঝেছি। তাহলে আপনার উদ্দেশ্য কি সফল হয়েছে? এখনো হয়নি, তবে শীঘ্রই হবে। শোনো, তুমি যদি চাও তাহলে এরতানের ঝামেলাটা আমি নিজেই মিটিয়ে দিতে পারি। তাহলেই তুমি দেখবে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা বলো তো, এরতানের ঝামেলাটা কিভাবে শেষ করতে চাইছো? এর আগে জাহিদের ঝামেলাটা ঠিক যেভাবে শেষ করেছিলে সেভাবে? তুমি কি বোঝাতে চাইছো? ওয়াহিদ আমাকে সবকিছু বলেছে। তুমি জাহিদকে মেরে ফেলেছো আমি জানি। জেনে, আমি তোমার উপর রাগ করবো কিনা জানি না, কারণ এই অপরাধের দায়ভার কিছুটা আমার উপরও পড়ে। তুমি আমার কারণেই জাহিদকে মেরেছ। আমাকে পাবার জন্যই জাহিদ লোকটাকে খুন করেছিলে। আমার জন্য দ্বিতীয়বার কাউকে খুন করতে দেব না। মনে রেখো, এমন কিছু ঘটলে কখনোই ক্ষমা করব না। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে রাখো, নয়তো তুমি আমাকে আবারও হারিয়ে ফেলবে আম্মা। মাথায় রেখো। জেনেব, দেখো, জাহিদকে তো আমি খুন করিনি। আমি ছাড়াও জাহিদের আরো অনেক শত্রু ছিল। মানে আমি জাহিদের এই মৃত্যুটা আটকাতে পারতাম, কিন্তু তা আমি করিনি। আমাকে যদি দোষারোপ করো তাহলে এই একটা কারণেই করতে পারো। একটা ধাঁধার উত্তর দাও। এক রাখাল, একটা নেকড়ে, একটা ভেড়া আর এক ঝুড়ি ঘাস নিয়ে একটা নদী পার হবে। তবে নৌকায় রাখালের নিজের সাথে এই তিনটার মধ্যে কেবল একজনকে সাথে নিতে পারবে। প্রশ্ন হলো, ভেড়া থেকে ঘাস আর নেকড়ে থেকে ভেড়াটাকে বাঁচিয়ে কিভাবে ও নদী পার হবে? খুবই সহজ। প্রথমেই ভেড়া ওপারে রেখে আসবে, দ্বিতীয়বার নেকড়েকে নিয়ে যাবে, তবে ফিরে আসার সময় ভেড়াকে নিয়ে ফিরবে। এর পরের বার ঘাসের ঝুড়ি নিয়ে যাবে, সবশেষে আবার ভেড়া নিয়ে যাবে। আচ্ছা থামো থামো। ভেড়া নিয়ে যাবে, আবার ফিরে আসবে, নেকড়ে নিয়ে যাবে, আবার ঘাস নিয়ে যাবে। অনেক সময়ের ব্যাপার, অনেক পরিশ্রম, সময়ের অপচয়। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ধৈর্য নিয়ে কাজ করলে ফল ভালো হয়। হ্যাঁ আমি জানি, তবে সব ব্যাপারে ধৈর্য ধরা বোকামি। কারণ গল্পের সেই রাখাল খুব ভালো করেই জানে ঘাস, ভেড়া আর নেকড়ে একসাথে বেশিক্ষণ থাকবে না। তাহলে শোনো, আমি যদি ওই রাখাল হতাম, প্রথমেই ওই ভেড়াকে মেরে নৌকার মধ্যে ঘাসের বিছানা বানিয়ে এর উপর নেকড়ের চামড়া বিছিয়ে একসাথেই নদী পার হতাম। তবে এটা ধাঁধার উত্তর হলো না। অবশ্যই এটাই ধাঁধার সঠিক উত্তর। খেয়াল করো, আমি কোনোটাকেই অন্যটার কাছে পরাজিত করিনি, আর সবাই একসাথেই নদী পার হয়েছি। প্রশ্ন ছিল, তিনটার মধ্যে কেউ কাউকে না খেয়ে তুমি কিভাবে নদী পার করাবে? তোমাকে খেতে কিন্তু নিষেধ করেনি। আপনার মতো করে ভাবিনি। এখন ভাবো, তোমাকে দেয়া কথা আমি রাখবো। তুমি যেভাবে আমাকে সাহায্য করেছ, আমিও তোমাকে সাহায্য করব। মানে তোমার পথের প্রথম কাটা ফাতিহ
এরপর শেফকেট, এমনকি মেরিয়েমও থাকবে না। তখন জেনেবের জীবনে একমাত্র আশ্রয়স্থল তুমিই হবে। ওকে ফিরে পাবে। গুনায়, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু একটা খাওয়াও। এখনই দিচ্ছি স্যার, কি খাবেন বলুন? একটা হলেই হবে। আমার লক্ষ্মী ছেলে, কতদিন পর রান্নাঘরে এসেছো। ও লক্ষ্মী শোনো, আমি নিজের হাতে তোমাকে এখন নাস্তা বানিয়ে খাওয়াবো বাবা। এর মানে কি? ফাতি, তুমি কি অবাক হয়ে গেছো বাবা? তুমি আসলে কি বানাবে মম? ডিম ভাজি। গুনাই, তুমি তোমার কাজ করো, তবে আগে আমার জন্য 3টা ডিম ফাটিয়ে ফ্রাই প্যানের উপর তেল দিয়ে ছেড়ে দাও। জলদি করো, দ্রুত। আইফের, সেই কখন থেকে তুমি শুধু খেয়েই যাচ্ছ। একটু জলদি খাওয়া শেষ করো, প্লেটটা দাও, আমি ডিশ ওয়াশার খুলবো, জলদি। শেষ হয়নি, অপেক্ষা করো তো। প্লেটটাও খেয়ে ফেলো, প্লেট সহ খেয়ে ফেললে ঝামেলা শেষ, তাহলে আর ধুতেও হবে না। মনে হচ্ছে তুমি হাত দিয়ে প্লেট ধোবি ইয়াদিগার। আমি রাতেও ভালোভাবে খেতে পারিনি। রাতে সবাই চিন্তিত ছিল, কেউ একটা খাবারও মুখে দেয়নি। একা কিভাবে খাই? হ্যাঁ, আমি দেখেছি। মিটবলগুলো তুমি একাই শেষ করেছো, এর বেশি কথা বলতে বাধ্য করো না। ইয়াদিগার, যখন ডিশওয়াশার ছিল না তখনও সারাদিন কাজ করতে, এখন আছে তবুও তোমার কাজ শেষ হয় না। আইফের, সত্যি ক্লান্ত হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াতেও পারছি না, গায়ে শক্তি নেই। এই তো শেষ, তুমি এখানে বসো। এসো এদিকে, তুমি ওখানে বসো, বাকিটা আমি দেখছি। তুমি বসো তো, কোনো চিন্তা করো না। এই যে প্লেটটা দিয়ে দিলাম। ওই কাজ শেষ। ওই আর পারছি না। ইয়াদিগার, তোমার হঠাৎ কি হলো? আইফের, মনে হচ্ছে এখানে একটা কষ্টের ঝুড়ি আছে। বলো তো, কবে এই কষ্ট দূর হবে, কবে শেষ হবে? আমারও মনে হয় তোমার কাছে কষ্টের ঝুড়ি আছে ইয়াদিগার। সত্যি, একটার পর একটা আসছে, একটা যাচ্ছে তো আরেকটা আসছে। মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই ইয়াদিগার। ধন্যবাদ, তোমার কথায় কষ্ট দূর হয়ে গেছে আইফের। আমি কি ভুল কিছু বললাম? তুমি ভেঙে পড়ো না ইয়াদিগার, দেখো ভালো কিছু তো হচ্ছে। কি ভালো হচ্ছে আইফের, বলো তো? হ্যাঁ দেখো, ধন্যবাদ দিই মেরিয়ামকে, তোমার জন্য ডিশওয়াশার কিনে দিয়েছে। আমরা শুধু থালা বাসন ভেতরে রাখছি আর সব কিভাবে পরিষ্কার হচ্ছে। শুধুমাত্র একটা সুইচ অন করছি, মানে কষ্ট করে থালা বাসন মাজতে হয় না। সুইচ অন করলে মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়। আল্লাহ আমার ভাবিকে সবসময় ভালো রাখুক। ইয়াদিগার, হ্যাঁ তুমি কি কফি খাবে? আমি বানিয়ে আনছি। অবশ্যই খাবো, বানাও তুমি। আচ্ছা বানাও। ফাতি, কেমন আছো তুমি? ভালো ভালো আছি দাদিমা, খারাপ থাকার তো কোনো কারণ নেই। ফাতি, মাথায় কোনো সমস্যা হয়নি তো? দয়া করে স্বাভাবিক আচরণ করো। করছি তো। ফাতি, তুমি কি আমাদের সাথে একটা খেলা শুরু করেছো? প্রথমে বললে বিয়ের রেজিস্ট্রি হয়নি, এরপর বললে তোমরা বিয়ের কাজটা শেষ করতে চাইছো, রেজিস্ট্রি করলে আর পরদিনই বলছো ওর সাথে সম্পর্ক রাখা সম্ভব না। মানে কি? তুমি আসলে কি করতে চাইছো বলো তো ফাতি? বাবা, আমি তোমাদের অনুরোধ করছি, এখন থেকে আমাদের এই বাড়িতে জেনেবকে নিয়ে অথবা এসব বিয়ে শাদীর ব্যাপার নিয়ে কোনো রকম কথা আমি শুনতে চাই না। বুঝতে পেরেছো? না ফাতি, বুঝতে পারিনি। উফ, থামুন তো এবার। কেন আপনারা আমার লক্ষ্মী ছেলেটাকে এভাবে বিরক্ত করছেন বলুন তো? মুকাদ্দেস, তুমি কথা বলো না। মুকাদ্দেস, তুমি কি একটু বাইরে যাবে? কারণ ফাতি আর আমরা খুব চিন্তিত। শুনুন আম্মা, ফাতি যদি চিন্তিত থাকে তাহলে ওর মম মানে আমি আছি, আর আমি আমার ছেলেকে সান্ত্বনা দেব। মুকাদ্দেস, যেতে বলেছি। দয়া করে তোমরা দুজন বাইরে যাও, কারণ আমি আমার মামের সঙ্গে একা থাকতে চাই। আমি নিশ্চিত ও মাথায় কোনো আঘাত পেয়েছে। বাবা, বোঝার চেষ্টা করো, আমার মাথায় কিছুই হয়নি, বরং আমি এখন সবকিছু বুঝতে পারছি। সত্যি বলছি, আমার এখন চোখ খুলে গেছে, শিক্ষা পেয়েছি। কারণ আমি মমের কথা শুনিনি। মম সবসময় আমাকে বলেছে জেনেব আসলে ভালো মেয়ে না, কিন্তু আমি মমের কথা গুরুত্ব দেইনি।
আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল বাবা। তাই এখন থেকে মমের কথায় চলতে চাই সব সময়। ফেহমি, আমরা কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, স্বপ্ন হলেই ভালো হতো আম্মা। মানে তুমি বলছো যা কিছু হচ্ছে সব সত্যি? মেনে নিন, এটাই সত্যি। না, এই পুরো ব্যাপারটা সত্যি বলে আমার মনে হচ্ছে না। ফাতি মুকাদ্দেসের সাথে এভাবে তাল মেলাতে পারে না কখনো। আসলে কি হচ্ছে আমিও বুঝতে পারছি না। ফাতির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ঠিক বলেছ, নয়তো ফাতি হঠাৎ করে জেনিপের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে কেন? এটা সমস্যা না আম্মা। ওরা ঝগড়া করতে পারে, মিলতে পারে, আবার ঝগড়া করতে পারে, আবারও মিলতে পারে। তবে মুকাদ্দেসের কথা বিশ্বাস করে ফাতি চলতে পারে না। একবার ভেবে দেখুন, কেউ যদি মুকাদ্দেসকে বিশ্বাস করে সব সময় ওর কথা মতো বা পছন্দ মতো চলতে চায়, তাহলে ওকে সবাইকে ছেড়ে সম্পূর্ণ একাই চলতে হবে। আমাদের একজন সাইকিয়াট্রিস্ট খুঁজতে হবে। মুকাদ্দেস নিজের মতো ফাতিকেও পাগল বানিয়ে দেবে। শুধু ফাতিকেই না আম্মা, আমাদেরও মাথা খারাপ করে দেবে। ভাবছি আমাদের পুরো পরিবারেরই থেরাপি নেওয়া দরকার আম্মা। ওহ, আমার লক্ষ্মী ছেলেটা। মম সব সময় তোমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ মম। আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। মানে একমাত্র তুমিই তো আমাকে বোঝো, আমাকে খুব ভালোবাসো। ফাতি, এভাবে বলো না। তুমি আমার একমাত্র ছেলে, চিন্তা করো না। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছি, আমি ঠিক আছি। বরং এখন মনে হচ্ছে একটা বোঝা থেকে মুক্ত হয়েছি, তাই স্বস্তি লাগছে। তুমি ঠিক নেই ফাতি, তবে ঠিক হয়ে যাবে। বাবা, তুমি ভুল পথে পা দিয়েছিলে। এমন একজনকে বিশ্বাস করেছো যে বিশ্বাসের সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়েছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে থেকে তোমার সব কষ্ট দূর করে দেব, সব সময় পাশে থাকবো। আমি তোমাকে অভিনন্দন জানাই মম। তুমি আমাকে নিয়ে একদমই আশা হারাওনি, একটাবারের জন্য হাল ছাড়োনি। ফাতি, আমি কি আশা ছেড়ে দিতে পারি বলো? তাছাড়া তুমি আমার একমাত্র আদরের ছেলে। একটা কথা বলি, যদি আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাই কেমন হয়? কোথায় যাবে? এই ধরো রাশিয়া, মলদোভা, ইউক্রেন। আরে না, কোনো দরকার নেই। তবে আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া যায়। হ্যাঁ, এর মানে কি আমি আর তুমি যাব? নিশ্চয়ই, মা আর ছেলে একসাথে বেড়াতে যাব। তুমি কি বলো? নিশ্চয়ই খুব ভালো হবে। আমার তো ভেবেই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই সব ব্যবস্থা করে ফেলছি। না না, এখনই এত ব্যস্ত হতে হবে না মম, পরে এক সময় যাব। হ্যাঁ, তবে কথা দাও শুধু আমরা দুজনই যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি ছাড়া এখন আর আমার কে আছে বলো? আমার পাশে আর কেউ নেই। ফাতি, তোমাদের কি মনে হয় মুকাদ্দেস আন্টির কারণেই ঝগড়া হয়েছে? হতে পারে, তবে আমার মনে হয় ওদের দুজনের মধ্যে ব্যক্তিগত কোনো ঝামেলাও আছে। হ্যাঁ হ্যাঁ, মুকাদ্দেস আন্টি তো উনি সবসময় ওদের পেছনে লেগেই থাকে। আরে তাকিয়ে আছো কেন? আমি তো ভুল কিছু বলিনি। আচ্ছা বলো তো, সেলিমকে নিয়ে ওদের ঝামেলা হয়নি তো ভাবি? ওরা ঝগড়া করার সময় সেলিমকে নিয়ে তো কিছু বলেনি। আমার কি মনে হয় জানো, ওদের নিশ্চয়ই গোপন কোনো সমস্যা হয়েছে। আস্তে কথা বলো ভাইজান। আমি ভুল কি বললাম ইয়াদিগার? আমি আসলে ওদের ভেতর কি হয়েছে এটাই খোঁজার চেষ্টা করছি। আচ্ছা মেরিয়ান, হ্যাঁ জেনেবার সাথে কথা বলে কিছু কি জানতে পারোনি? কথা বলেছি, তবে ওই ব্যাপারে কিছু বলতে চাইনি।
এর মানে ওদের দুজনের মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেটা ওরা কাউকে জানাতে চাইছে না। ও আইফেল, না জেনে এত কথা বলো না তো। না জেনে বলাটাই দোষ হয়েছে ইয়াদিগার। সব দোষ আমার, তাই না? আমারও তাই মনে হয়। ওদের মধ্যে নিশ্চয়ই গোপন কোনো ঝামেলা আছে। নিশ্চয়ই দুলাভাই আপুকে না জানিয়ে বড় কোনো অপরাধ করেছে। আরে আপু কি বললো তোমরা শোনোনি? কারণটা আমাদের বললে আমরাও দুলাভাইকে ঘৃণা করব। ভাইয়া গোপনে কি এমন করবে? যদি করেও থাকে গোপন রাখতে পারে না, সাথে সাথেই বলে দেয়। ফাতি জেনেবকে ঠকিয়েছে। তুমি থামো তো শেফক্যাট, সেই কখন থেকে তুমি একই কথা বলে যাচ্ছ। এমন কিছুই হয়নি। ভাঙা রেকর্ড বাজানো শুরু করেছে। তুমি নিশ্চিত কিভাবে? ভাইয়া কখনো এমন করবে না। ওই আমিও তোমার সাথে একমত সেলিন, আমারও ঠিক তাই মনে হয়। ফাতির প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, ও কখনো এমন করবে না ভাইজান। তুমি যাই বলো না কেন, পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। দয়া করে এবার চুপ করো আইফেল, আর কথা বলো না তুমি। ও একটা প্রতারক, তুমি অস্বীকার করার চেষ্টা করো না। ফাতিকে আমি ভালো করে চিনি। ও জেনেবকে পাগলের মতো ভাবছে। তোমরা ভুল ভাবছো। আমি তো আগেও বলেছি যে ও এই কাজ করতে পারছে। এত চিৎকার করছো কেন? সেলিমের ঘুম ভেঙে যাবে। আল্লাহ আল্লাহ, সেই কখন থেকে শুনছি সবাই মিলে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছ। আমাকে দেখেই চুপ করে গেলে। আমরা মেরিয়াম চাচি আমাদের মাত্র বললেন, জেনেব দারুণ একটা খবর আছে। ইতালিতে 2 দিনের ভ্রমণের টিকিট নাকি মাত্র 70 ইউরো। এটার জন্য আমাদের 3-4 মাস অপেক্ষা করতে হবে না। কথা শোনা, আসলে এই ব্যাপারটা নিয়েই আলোচনা করছিলাম। ধর বিরক্ত হয়ে আগামীকালই ফ্লোরেন্স যেতে চাই। আমরা শুধু এজেন্সিতে ফোন করে 2টো টিকিট কিনবো। দারুণ ব্যাপার, তাই না জেনেব? এসব কথার মানে কি? তুই কি ইতালি যাচ্ছিস? তুইও যেতে চাস? হ্যাঁ, বলছে যে আসলে কোথাও গেলে ভালো লাগবে। কি বলিস? তুই টাকা নিয়ে ভাবিস না, আমি ম্যানেজ করব। যাবি কিনা বল? আমি বরং চা নিয়ে আসি। আমিও যাই, ওকে গিয়ে সাহায্য করি। সিদ্ধান্ত নিলি। তোমরা গল্প করো, আমি যাবো না ফাতি, তুই ঘুরে আয়। বসো আইফের, সবার সামনে বারবার এক কথাই বলে যাচ্ছ। আসলে কি বোঝাতে চাইছো তুমি? আচ্ছা আমি তোমাকে এবার বলছি। হ্যাঁ ইয়াদিগার, হ্যাঁ পেয়েছি। আশ্চর্য, কি পেয়েছো বলবে তো তুমি? ওদের কি নিয়ে ঝামেলা বুঝতে পেরেছি। শেফকেত ভাইজান ঠিকই বলেছেন, যতই ওনাকে বদমেজাজি ভাবো, কিন্তু উনি আমাদের সবার চেয়ে ভালো বোঝেন। আইফের এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না তো। কি বলবে সরাসরি বলে ফেলো। সহজ ব্যাপারটা বুঝতে পারছো না কেন? ফাতি প্রতারণা করেছে। ওই বারবার সেই একই কথা বলছো, এটা তো আগেই শুনেছি। আর একটা কথাও বলো না তো তুমি। ইয়াদিগার, আমি নিজের চোখে দেখেছি। মেয়েটাকে আমি ভালো করেই চিনি, তাই এবার একটু শান্ত হও। কে? দিলবার। হ্যাঁ, দিলবারটা আবার কে? সেদিন বাড়িতে এসে চা খেয়েছিল সেই মেয়েটা, ওই গায়িকা। না জেনে কাউকে অপবাদ দিও না, গুনাহ হবে তোমার। আরে আমার কেন গুনাহ হবে ইয়াদিগার? যারা পাপ করেছে তাদের হবে। আমি দিলবারকে সেদিন ফাতির হাতে একটা টাকার খাম দিতে দেখেছি। তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু কাউকে বলিনি। সবকিছু এখন আমার কাছে পানির মতো পরিষ্কার, বুঝতে পেরেছো? পাগলের মতো আজে বাজে কথা বলো না তো আইফের। অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা সহ্য করছি, এবার বন্ধ করো। টাকার সাথে এর কি সম্পর্ক আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারোনি? ইয়াদিগার, একটু ভেবে দেখো। না, বুঝতে পারছি না। ফাতি কিছু একটা করেছে। কি করেছে সেটাই ভেবে দেখো। কি বললে? ও ইয়াদিগার, তুমি এখনো বোঝনি, আমাকে পাগল বানিয়ে দেবে। না, বুঝতে পারিনি। চেঁচিও না, কথাটা শোনো। হ্যাঁ, ফাতির হাতে কোনো টাকা ছিল না, চাকরিও খুঁজে পাচ্ছিল না। হ্যাঁ, তাই সে কোনো অন্যায় কাজ করেছে। নয়তো দিলবারের কাছ থেকে খামে ভর্তি টাকা কেন নেবে বলো তো? কি এমন কাজ করেছিল? না না, ফাতি এমন কাজ কখনো করবে না, কখনো না। তাও আবার দিলবারের সাথে, কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার কাছে এটাই সত্যি মনে হচ্ছে। শেফকেত ভাইজান ঠিকই বলেছেন, ফাতি আসলেই জেনেবের সাথে প্রতারণা করেছে। শোনো ইয়াদিগার, অভাবেই স্বভাব নষ্ট হয়। কিন্তু তুমি চিন্তা করো না, আমার নাম যদি আইফের হয়, দিলবারকে আমি এর শাস্তি দিয়েই ছাড়ব। ফাতিকে ব্যবহার করার মজা আমিও ওকে বুঝিয়ে দেব। কি বলছো?
কি ব্যাপার শেফকেত? ভালো লাগছে না মেরিয়াম। সারা রাত আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি। কি হয়েছে? আর এই সকালবেলা কোথায় যাচ্ছ? আমার মেয়ের সাথে প্রতারণা করার ফল ওকে বুঝিয়ে দিতে যাচ্ছি। শেফকেত, থামো। কোথায় যাচ্ছ তুমি? কেন এমন করলে যে ফাতি? শেফকেত, এখানে ফাতির অপরাধ কোথায়? কি এমন করেছে ফাতি? নিশ্চয়ই অপরাধ করেছে মেরিয়াম। হ্যাঁ, মেয়েকে ঠকিয়েছে, প্রতারণা করেছে। আমি ওকে নিজ হাতে শেষ করব, ওকে খুন করব। তোমার অতিরিক্ত রাগের কারণে তুমি ব্যাপারটাকে আরো জটিল করছো। এবার থামো বলছি। আমাকে থামাতে পারবে না। শোনো, ওই অসভ্যটাকে দড়ি দিয়ে বেঁধে আমি সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো। তুমি ওই বাড়ি গিয়ে এভাবে চিৎকার করে কথা বললে বেয়ানদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। থামো তো। কোনোভাবেই থামবো না, আমি যাবই। আর শেফকে দাঁড়াতে বলছি, থামো। উনি কি ভাইয়াকে ঝুলিয়ে রাখবেন বলেছেন? তোমার ভাইয়াকে এখনই ফোন করে জানিয়ে দাও তোমাদের বাড়িতে একটু পরই ঝড় হবে। যাও যাও, জলদি বলো। কি মিষ্টি বাতাস। হ্যালো। হ্যাঁ ভাইয়া, জলদি পালাও, কারণ ঝড় আসছে। না, আবহাওয়া তো বেশ ভালো। আরে না, শেফকে আঙ্কেল ওই বাড়িতে যাচ্ছে। জলদি পালাও, তুমি ঘরে থেকো না। কি বলছো সেলিন? কেন? ভাবি বলেছে তুমি প্রতারণা করেছো, তাই তোমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবেন। তুমি আমার সাথে মজা করছো না তো? আমি কোনো মজা করছি না। সাবধান করতে ফোন করেছে আর তুমি প্রশ্ন করেই যাচ্ছ। জলদি পালাও, এখনই বাড়ি ছেড়ে চলে যাও। লাই 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 লা লা লাই 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 লা। আজকের আবহাওয়াটা খুব সুন্দর। এই সুন্দর আবহাওয়ায় আমার ছেলের মনটা আজকে আরো ভালো থাকবে। অনেক হয়েছে মুকাদ্দেস, এবার থামো। আর জেলি মাখিও না। ফাতি তো এতগুলো রুটি খেতে পারবে না। ফেহমি, তুমি এসব কি বলছো? আমার ছেলে এখন ওর মমকে বিষ দিলেও সেটা খেয়ে নিতে পারবে। আহা, বেচারা অনেকদিন ভালো খাবার খায়নি। এখন মমের হাতের খাবার খেয়ে আগের মতো শক্তি ফিরে পাবে। ওরা মনে হয় না খাইয়ে রেখেছিল। ফেহমি, যদি সেলিনও এখন এই টেবিলে থাকতো, ওকেও তাহলে নিজের হাতে এভাবে রুটিতে জেলে মাখিয়ে খাওয়াতে পারতাম। এই যত্ন এতদিন কোথায় ছিল মুকাদ্দেস? মানুষ তখনই প্রিয়জনের মূল্য বুঝতে পারে যখন তাদের হারিয়ে ফেলে। ফেহমি, আমি কাকে হারিয়ে ফেলেছি ঠিক বুঝলাম না। যদি ভেবে থাকো সেলিনকে আমি হারিয়ে ফেলেছি, কি করবে? আমি কিন্তু ওকেও ফিরিয়ে আনার প্ল্যান করেছি ফেহমি সাহেব। যেভাবে আমার ছেলেকে ওই নর্দমা থেকে তুলে এনেছি, সেলিনকেও ঠিক ওইভাবে নর্দমা থেকে তুলে আনবো, দেখে নিও। মম, এই তো আমার ছেলে চলে এসেছে। এসো বাবা, এসো, বসো। তুমি তো কাল বলেছিলে কোথাও একটা বেড়াতে যাবে। বলেছিলাম। হ্যাঁ, আমরা আজকেই ঘুরতে যাব। চলো এখনই। কিন্তু আগে তো নাস্তা শেষ করে নাও। না না, নাস্তা করবো না, চলো। তোমরা বেড়াতে যাবে? ফাতি, তুমি তোমার মমের সাথে বেড়াতে যাবে? হ্যাঁ বাবা, সমস্যা আছে? কি শুধু তোমরা দুজন? হ্যাঁ, দুজন। এসো। হ্যাঁ আম্মা, কতজন গেলে ভালো হতো আপনি বলুন তাহলে। শুনুন আম্মা, ও হচ্ছে আমার ছেলে, আমার সাথে তো বেড়াতে যাবে কারণ আমি ওর মম। ভেবেছেন ও আপনার সাথে যাবে? মম, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি এসো। হ্যাঁ, আসছি। অবশেষে আমার সুখের দিন ফিরে এসেছে। এখন শুধু মুকাদ্দেসের হাসি। কিছুদিন চলবে আম্মা। আমি ভাবতেই পারছি না, সবাই আমার ভাইয়াকে অপবাদ দিচ্ছে। আমার ভাইয়া খারাপ কাজ করতেই পারে না। ঠিক আছে সেলিন, তুমি এবার একটু শান্ত হও। ভেবে দেখো, মানে দুলাভাইও তো মানুষ, ভুল করতেই পারে। ওরহান, শোনো, তুমি কি বলতে চাইছো? এটা কি ধরনের কথা? তুমি কিভাবে বলতে পারলে? সেলিন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আল্লাহ আল্লাহ, তুমি বাইরে গিয়ে 100 জনকে জিজ্ঞেস করো, বলবে একজন স্বামী কি তার স্ত্রীর সাথে প্রতারণা করতে পারে? দেখবে সবাই একই জবাব দেবে। ছেলেদের জন্য ব্যাপারটা স্বাভাবিক। ওরহান, সব ছেলেদের মধ্যে তুমি নিজেও যে আছো বুঝতে পারছো? এর মানে কি? ও আমি কি, মাথা ঠিক আছে? কি বলছো তুমি? আমি তোমার স্বামী, আমি কেন প্রতারণা করব? কেন? তুমি কি ছেলে মানুষ না? হ্যাঁ নিশ্চয়ই, আমিও ছেলে। কি হলো ওরহান সাহেব,
দেখো 100 জনকে জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি, একজনই হয়ে গেছে। তোমার কথায় তুমি আটকে গেছো। আরে কি বলছো? মেজাজটাই খারাপ করে দিলে। আমি শুধু ব্যাপারটা তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। কোথায় যাও? এখানে থেকে তোমাকে আরেকটু শিক্ষা দিতে পারতাম, তবে ভাবির সাথে কথা বলাটা জরুরি। ভাবি যেন আঙ্কেলকে ঝামেলা করতে নিষেধ করে। তুমিও এসো, তোমার সাহায্য লাগবে। শোনো, আমি আপুর ব্যাপারে একদম নিশ্চিত হয়ে বলতে পারি, আপু কখনোই ফোন করে নিষেধ করতে পারবে না। আমি তোমাকে আসতে বলেছি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আল্লাহ আল্লাহ। জেনেব, তুই কখনো আমার কাছে কিছু গোপন করিসনি, কিন্তু এখন কেন করছিস? কোনো কিছুই গোপন করিনি ফাতিক, সব খুলে বলেছি। কিন্তু তুই কি বোঝাতে চেয়েছিস সেটা কেউ বোঝেনি। জেনেব, তোদের মধ্যে কি হয়েছে এটা ভেবে রাতে ঘুম হয়নি। তুই কার সাথে চ্যাট করছিস? তোর কি? আর তাছাড়া গতকাল যা বলেছি এর চাইতে বেশি কিছু বলতে পারবো না ফাতিক। বলতে পারবো না মানে কি? ভাবি আঙ্কেলকে ফোন করো। আশ্চর্য, কারো বেডরুমে ঢোকার আগে দরজায় নক করাটা ভদ্র। আমি নক করতে চেয়েছিলাম কিন্তু ওর জন্য পারিনি। সত্যি বলছি আপু। এখনই আঙ্কেলকে তুমি একবার ফোন করো প্লিজ। ভাবি একটা ঝামেলা বাঁধার আগে এটা বন্ধ করো। কোন ব্যাপারে কথা বলছো? শোনো ভাবি, আঙ্কেল ভয়ঙ্কর ভাবে রেগে এখন আমাদের বাড়িতে গেছে। ভাইয়া নাকি তোমাকে ঠকিয়েছে, কিসব পাগলের মতো কথা বলছিল। প্লিজ আঙ্কেলকে ফোন করে শান্ত হতে বলো। দেখো, কিছুই করার নেই সেলিন, বুঝেছো? আমি কাউকে ফোন করব না। কিছুই করার নেই মানে কি ভাবি? ভাইয়া এটা করতেই পারে না। তাই নাকি? হ্যাঁ তাই। জেনেব, এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। আরে জেনেব জেনেব জেনেব, তোমরা ওকে চিনতে পারোনি, ঠিক আছে? আর এটা তোমাদের সমস্যা। আর এখন থেকে যার যার অপকর্মের মূল্য তার নিজেকে দিতে হবে। আর কথা বলবো না, শেষ। এক মিনিট আপু, কথা শোনো। দুলাভাই সত্যি তোমার সাথে প্রতারণা করেছে? তাহলে তো শাস্তি পেতেই হবে। ভাইয়ার ব্যাপারে সাবধানে কথা বলো। কি হয়েছে? কেন সাবধানে কথা বলবো? ভুল কিছু বলেছি? আমার আপুর সাথেও প্রতারণা করেছে আর তুমি ভাইয়া ভাইয়া করছো। আরে থামো তো তোমরা, আগে আমরা ওর কথা শুনি। হ্যাঁ এবার বল। ঠিক আছে, আমি শুধু এটুকুই বলতে চাই, ফাতি আমার সাথে যে অন্যায়টা করেছে এর চাইতে যদিও গায়েও হাত তুলতো, বলবো সেটাও অনেক ভালো ছিল। আফসোস, এর চাইতে বেশি কিছু জানার দরকার নেই। আপাতত এটুকুই জেনে রাখো। এসো বাবা, আসি। মানে কি? আপু কি বললে? আল্লাহ স্পষ্ট করে কোনো কিছু না বলেই চলে গেল। তোমাদের একটা কথা বলি, শোনো। ভাবি ইচ্ছে করেই পুরো ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে, কারণ এখানে পুরো দোষটাই ভাবির। তাই নিজের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্যই সত্যিটা বলছে না। তোমরাও বুঝবে। এসব তুমি কি বলছো? দোষ ঢাকতে চাইছে মানে কি? হ্যাঁ সেলিন, কোনো কিছু না জেনে এভাবে কথা বলতে হয় না। এটা একজনকে অপবাদ দেয়া। তুমি তো আমার আপুকে ভালো করেই চেনো। আপু যদি কাউকে কিছু না বলতে চায় তাহলে হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না। কথা কিভাবে আদায় করতে হয় তা জানি। আশা করি ভাইয়া ভালো আছে। যদি অপরাধ করে থাকে? এখনই ভাইয়াকে দেখতে যাব। এসো আমার সাথে। কোথায় যাবে তুমি সেলিন? আপনি কাকে খুঁজছেন? কোথায় পালিয়েছ? বেরিয়ে এসো। শেফকেত সাহেব। শেফকেত, কি ব্যাপার? এভাবে চিৎকার করছো কেন? ফাতি কোথায় ফেহমি? বাড়িতে নেই, ওর মমের সাথে বাইরে গেছে। এর মানে পালিয়েছে, অপরাধ করে পালিয়েছে। দেখো, বুঝলে তো? তোমার কথা আমি আসলেই কিছু বুঝতে পারছি না। কিসের অপরাধ? কে করেছে? ফেহমি, তোমার ছেলে জেইনেবের সাথে প্রতারণা করেছে। ফাতি করেছে? তোমার কি আরো ছেলে আছে? নিজের ওপরও এতটা বিশ্বাস নেই যতটা ফাতির ওপর আছে। ও প্রতারণা করার মতো ছেলেই না। ঠিক আছে ফেহমি, তাহলে তুমি আমাকে বলো ফাতি কোথায়? শোনো শেফকেত, আমি সত্যিই জানি না। ওর মমের সাথে গেছে, কিন্তু কোথায় গেছে বলে যায়নি। বুঝেছ? শেফকেত, তুমি কিন্তু অযথাই ফাতিকে সন্দেহ করছো। ফাতি এমন কাজ কখনোই করবে না। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে একটু পরে। ফাতি, দেখিয়ে দেব, তোমাকে শিক্ষা দেব।
শেফকে রেইসের মেয়ের সাথে প্রতারণা করার ফল তুমি পাবেই। এখন থেকে মম সবসময় তোমার পাশে থাকবে বাবা। নতুন জীবন আমাদের। আচ্ছা ফাতি, শেষ কবে আমরা দুজন একসাথে কোথাও বেড়াতে গিয়েছিলাম বলো তো? আমার 7 বছর বয়সে। হ্যাঁ তাই। তোমার মুকাদ্দের আন্টিও তখন আমাদের সাথে ছিল। ওটা ভুলে যাওয়াই ভালো, কারণ ওটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ একটা ট্রিপ। আচ্ছা যাই হোক মম, পুরোনো দিনের কথা ভুলে যাও তো। এখন দেখো আমরা মা ছেলে সুন্দর একটা সময় পার করছি, তাই না? ঠিক বলেছো। এখন থেকে তোমার পাশে শুধুই তোমার মম। পুরনো সবকিছু এখন ভুলে যেতে হবে। তুমি আজ থেকে নতুন একটা জীবন শুরু করবে। ও নতুন জীবনের জন্য শুভকামনা রইল। মম চলো কোথাও নেমে আমরা চা কফি কিছু একটা খাই, খুব ক্লান্ত লাগছে, অনেকক্ষণ যাবত ড্রাইভ করছি। ফাতি, তোমার মমের সাথে বেড়াতে এসেও কফি খেতে চাইছো? হ্যাঁ, আমি তোমাকে এর চেয়ে ভালো কিছু খাওয়াবো। কি সেটা? সামনে খুব সুন্দর একটা জায়গা আছে, চলো ওখানে যাই। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা বিশ্রাম নিয়ে কিছু খেতে পারি। তাহলে তোমার ভালো লাগবে। আজকে আমার ছেলেটা আমার পাশে, আমরা আজ অনেক মজা করব। মম তোমাকে আনন্দে রাখবে। ওহ, কতদিন পর কাছে পেলাম।